বহু বছর পর ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্নেল আরেলিয়ানো বুয়েন্ডিয়ার মনে পড়ল সেই দিনটার কথা যেদিন তার বাবা তাকে বরফ আবিষ্কার করতে নিয়ে গিয়েছিল। কর্নেল আরেলিয়ানো বুয়েন্ডিয়া কোনো ঐতিহাসিক চরিত্র নয়, সাহিত্যের একটা চরিত্র। অনেকেই যেটাকে বলে থাকেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি, সেই 100 ইয়ার্স অফ সলিটিউড, কলম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজের লেখা সেই উপন্যাসের প্রথম বাক্য হচ্ছে এটি। আর কর্নেল আরেলিয়ানো বুয়েন্ডিয়ার নাম গণপরিসরে গত পরশুদিন খুব বড় আকারে নিয়ে এসেছেন সে দেশের বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। উপলক্ষটা কি? ট্রাম্পের আমেরিকা বেআইনি অভিবাসীদের, ইমিগ্রান্টদের ফেরত পাঠাচ্ছে বিভিন্ন দেশে। কলম্বিয়ার অভিবাসীদের মার্কিন যুদ্ধ বিমানে করে ফেরত পাঠানো হয়েছিল এবং হাতকড়া পরে ফেরত পাঠানো হয়েছিল। এই জন্য পেট্রো তাদের গ্রহণ করতে অস্বীকার করেন। ট্রাম্প হুমকি দেন 50% শুল্ক চাপিয়ে দেবেন কলম্বিয়ার উপরে। পেট্রো বলেন আমরা পাল্টা 50% চাপাবো। অবশ্যই শেষ পর্যন্ত দৈত্যাকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতি বামন ক্ষুদ্রাতি ক্ষুদ্র দক্ষিণ আমেরিকার একটি দেশ কলম্বিয়া, তাকে পরাজয় স্বীকার করতে হয়েছে। যুদ্ধ বিমানে করেই কলম্বিয়ার নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে এবং ট্রাম্পও বলেছেন যে শুল্কের ব্যবস্থা আগের মতোই থাকবে। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যে সমস্ত প্রসঙ্গ টেনে এনেছেন, যে আবেগে তন্ত্রীতে তিনি ঘা দিতে চেয়েছেন, তা অত্যন্ত উল্লেখযোগ্য এই জন্য এই একই পোস্টে ওই সোশ্যাল মিডিয়া এক্সে, যেটা আগে টুইটার ছিল, সেখানে একটি পোস্ট তিনি করেছেন ট্রাম্পকে উদ্দেশ্য করে। সরাসরি ট্রাম্পের প্রতি তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন যে এই কলম্বিয়া হচ্ছে পৃথিবীর কেন্দ্রে রয়েছে, রেমেডিওস দ্য বিউটি, তার জায়গা এটা। রেমেডিওস দ্য বিউটির কথা একটু বলার লোভ সামলাতে পারছি না। 100 ইয়ার্স অফ সলিটিউড আছে, সে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। সে এত সুন্দরী যে যখন সে নগ্ন হয়ে স্নান করে তখনও তাকে বাথরুমে উঁকি মেরে কেউ দেখতে পারে না, কারণ হলুদ রঙের প্রজাপতিরা, লক্ষ লক্ষ হলুদ প্রজাপতি তাকে ঘিরে থাকে। আমি জানি না ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ধরনের সাহিত্যিক বা সাহিত্য বিষয়ক প্রসঙ্গের কোনো মূল্য আছে কিনা, কিন্তু দক্ষিণ আমেরিকার, স্পেনের, অশ্বেতাঙ্গ পৃথিবীর বহু মানুষের কাছে এই আবেগের 100 ইয়ার্স অফ সলিটিউডে যে পৃথিবীর কথা বলা হয়, যে সমাজের কথা বলা হয়, যে পরিবারের কথা বলা হয়, তার অনেক মূল্য আছে। সেই তন্ত্রীতে ঘাত দিয়েছে গুস্তাভো পেট্রো কি বলেছেন? উনি বলেছেন যে, ইংরেজি অনুবাদটা পড়ছে, অবশ্যই লিখেছিলেন মূল স্প্যানিশে। উনি বলছেন, ইউ উইল কিল মি বাট আই উইল সার্ভাইভ ইন মাই পিপল হুইচ ইজ বিফোর yours in the Americas. We are peoples of the winds, the mountains, the Caribbean Sea, and of freedom. বাতাস, সমুদ্র, পাহাড়, স্বাধীনতার সন্তান আমরা। অন্য এক জায়গায় গুস্তাভো পেট্রো বলছেন, আবারও একই কথা তুলে বলছেন ট্রাম্প। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেছেন কিভাবে চিলি প্রেসিডেন্ট আয়েন্দেকে সিআইএ বহু বছর আগে হত্যা করেছিল, কিভাবে দক্ষিণ আমেরিকা একের পর এক সিআইএর সাহায্যে হত্যা সংগঠিত করেছিল আমেরিকা, এবং সেভাবে তাদের নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দীর্ঘ বিবৃতিতে সে সমস্ত কথা তুলেছেন গুস্তাভো পেট্রো। তারপর তিনি বলছেন, গুস্তাভো পেট্রো কি বলছেন? উনি বলছেন, overthrow me, President, and the Americas and humanity will respond. Colombia now stops looking north. উত্তরে, অর্থাৎ কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে কলম্বিয়া তাকাবে না। কোন দিকে তাকাবে? আবার কিন্তু গুস্তাভো পেট্রো সেই গোটা পৃথিবী পরিক্রমা করে বেরিয়েছেন, সভ্যতার ইতিহাস পরিক্রমা করে বেরিয়েছেন। উনি বলছেন, নিজেদের সম্পর্কে বলছেন আমরা কারা, কাদের সঙ্গে তিনি নিজেদের রক্তের সম্পর্কে যুক্ত করছেন। বলছেন স্পেনের সেই কর্ডোবাতে যে ক্যালিফেট, তার সঙ্গে, মধ্যযুগে রোমানদের সঙ্গে, গ্রিসের এথেন্সে আজ থেকে 2000 বছর আগে প্রথম ডেমোক্রেসি, গণতন্ত্রের পত্তন হয়েছিল। উনি বলছেন
সেই সভ্যতার উত্তরাধিকার আমরা বহন করছি, সেই মানুষদের রক্ত বইছে আমার শরীরে। আর উনি শেষ করছেন কি বলে? শেষ করছেন কি বলে? এই বলে যে আওয়ার ব্লাড হ্যাজ দ্য ব্ল্যাক রেজিস্ট্যান্স ফাইটার্স টার্নড ইন্টু স্লেভস বাই ইউ। কৃষ্ণাঙ্গ লড়াকু মানুষের রক্ত বইছে আমাদের শরীরে, আপনারা আমাদের কৃতদাসে পরিণত করেছিলেন। এই আবেগ যা পৃথিবীর বহু দেশকে যুক্ত করে, বহু সভ্যতাকে যুক্ত করে, বহু ধর্মকে যুক্ত করে। স্পেনের 700 বছরের মুসলিম শাসনের সঙ্গে কর্ডোবা এবং উম্মেদ খলিফাদের বংশ জড়িত। এই প্রসঙ্গ তুলে এনেছেন কিন্তু ইতিমধ্যেই গুস্তাভো পেট্রো। ডোনাল্ড ট্রাম্প যে নতুন ওয়ার্ল্ড অর্ডার, বিশ্বের যে নতুন বিন্যাসের পরিকল্পনা করেছেন, তিনি এবং তার সঙ্গী সাথীরা, তাদের কথা উল্লেখ না করলে চলে না, বিশেষ করে এলন মাস্ক, তার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদও কিন্তু নতুনভাবে সংঘটিত হতে যাচ্ছে, এমন বার্তা পাওয়া যায়। কানাডার গ্রিন পার্টির নেতা এলিজাবেথ মে, তার একটি ভাষণ ইউটিউবে আছে, সকলেই দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন অংশে। ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন তিনি কানাডাকে আমেরিকার 51তম প্রদেশ হিসেবে দেখতে চান। হয়তো ঠাট্টার ছলে বলেছেন, যদিও যিনি প্রেসিডেন্ট হচ্ছেন বা হয়েছেন তার পক্ষে এরকম কিম্ভূত কিমাকার বালকিল্য সুলভ ঠাট্টা মানায় না। এলিজাবেথ সেই সূত্র ধরেই বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি তিনি বলছেন যে আপনি আপনার নাতিদের থেকে একটা টেক্সট বই ধার করে পড়ে নিন যে কানাডার শাসন ব্যবস্থার আমেরিকার শাসন ব্যবস্থা কতটা আলাদা। কানাডা ওয়েস্টমিনিস্টার শাসন ব্যবস্থা ফলো করে, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা তারা ঠিক করেন দেশের প্রধান শাসক, প্রধানমন্ত্রী কে হবে, সরাসরি মানুষ ঠিক করেন না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে যে 51তম প্রদেশ, কানাডাকে আমেরিকার 51তম প্রদেশ করার আহ্বান জানিয়েছেন, তার পাল্টা এলিজাবেথ মে বলছেন ক্যালিফোর্নিয়া তো কানাডার 11 প্রদেশ হতে পারে, 10টি প্রদেশ রয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া কানাডার পশ্চিম দিক থেকে শুরু করে আমেরিকার পশ্চিম উপকূলে, মানে প্রশান্ত মহাসাগরের উপকূলে পরপর যে 3টি রাজ্য রয়েছে উপর থেকে, ওয়াশিংটন, মানে ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী না, ওয়াশিংটন স্টেট, ওয়াশিংটন প্রদেশ, ওরেগন এবং ক্যালিফোর্নিয়া। এলিজাবেথ মে বলছেন এরা তো কানাডার প্রদেশ হয়ে যেতে পারে। উনি একটু ব্যঙ্গ করে বলছেন এমনিতেই এরকম একাডেমিক পেপার আছে, ক্যাসকেডিয়া বলে একটা কল্পিত, যেমন অখণ্ড ভারত বলে একটা ভাবনা অনেকের মাথায় আছে, তেমনি ক্যাসকেডিয়া বলে একটা ভাবনা অনেকের মাথায় আছে। প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তর থেকে একেবারে ক্যালিফোর্নিয়া পর্যন্ত একটা টানা একই দেশের অংশ হবে। বলতে বলতে এলিজাবেথ আরো ব্যঙ্গ করে বলছেন এসবগুলোই তো ডেমোক্রেটিক স্টেট, নীল রাজ্য, মানে ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টি তার বিরোধী। উনি বলছেন এগুলোকে যদি কানাডার সঙ্গে যুক্ত হয়ে যায়, এই প্রদেশগুলো কানাডার সঙ্গে যুক্ত হয়ে যায়, ওয়াশিংটন, ওরেগন আর ক্যালিফোর্নিয়া, তাহলে তো আপনাদেরও খুব সুবিধা হয়, আপনাদের ভোটে জিততে সুবিধা হয়, আর বার্নি স্যান্ডার্সের মতো যারা প্রবল বিরোধী রয়েছে তাদের থেকেও আপনি নিষ্কৃতি পেয়ে যান বলে বলছেন। এসব নিয়ে কখনো ঠাট্টে আর কি করবেন না। আমরা একটা আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, আলাদা আত্মপরিচয় আছে। আমরা আমেরিকার আরেকটা প্রদেশ হওয়ার জন্য মোটেই বাসনা পোষণ করছি না। কলম্বিয়া থেকে, কানাডা থেকে যে বার্তা আসছে তাতে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্করা যে নতুন বিশ্ব ভাবনা, বিশ্বের যে নতুন বিন্যাসের কথা পরিকল্পনা করছেন, যেখানে ব্যবসা সবকিছু পরিচালিত করবে, আগেকার দিনে যে লিবারাল ডেমোক্রেসি যাকে বলা হয় তার উপর আঘাত আসবে, এই যে পরিকল্পনা তারা করেছেন তার বিরোধিতাও সংগঠিত হবে সেইভাবে, একইভাবে বিশ্বজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে নানা বিষয়, বাণিজ্য, প্রতিরক্ষা ইত্যাদি নানা বিষয়ে কথা হয়েছে, কিন্তু আমেরিকার দিক থেকে যে বিবৃতি এসেছে পরিষ্কার বলা হয়েছে যে সিকিউরিটির ইকুইপমেন্ট, অর্থাৎ না আসলে সমরাস্ত্র, তা কেনার জন্য ভারতের উপর চাপ, ভারতের তা কেনা উচিত। আমেরিকা সমরাস্ত্র সরবরাহের দিক থেকে বিশ্বের সব থেকে অনির্ভরযোগ্য বন্ধু। অজস্র নজির আছে, সমরাস্ত্র সরবরাহ করে তার মূল প্রযুক্তি তারা কখনো দেয় না।
এবং ক্রিটিক্যাল সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একটা ক্রিটিক্যাল পার্টস তারা দেওয়া আটকে দেবে, যার ফলে তার পুরো ব্যবহারটা অকেজ হয়ে পড়ে থাকবে। ভারতের কাছে এখন সমস্যা রাশিয়া, আর পূর্বতন সোভিয়েত রাশিয়ার উত্তরসূরি বর্তমান রাশিয়া, তারা তাদের সঙ্গে যে ভারতের দীর্ঘ সামরিক সহযোগিতার চুক্তি রয়েছে এবং যারা ভারতকে সামরিক অস্ত্র দিয়ে, প্রতিরক্ষা উপকরণ দিয়ে আজ থেকে 50 বছর ধরে ধারাবাহিকভাবে সাহায্য করে যাচ্ছে, তাদের উপর নির্ভরতা কমিয়ে কি আমেরিকার সঙ্গে হাত মেলাবে ভারত? জানি না, চয়েসটা কঠিন। এই প্রসঙ্গে এই আমেরিকার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আরেকটা ছোট কাহিনী বলি। ইউরোপিয়ান কাউন্সিল ফর ফরেন রিলেশনস, ইউরোপিয়ান ইউনিয়নের একটি থিঙ্ক ট্যাঙ্ক বলা চলে, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে একটা সমীক্ষা করেছিল এই 22 সালে যে ইউক্রেনের উপর পুরোপুরি পুতিনের আক্রমণ শুরু হলো, তারপর থেকে তো গোটা পৃথিবীতে, সুদানে, ইউক্রেনে, গাজাতে ঠিক যুদ্ধ বলা যায় না, একতরফা নরসংহার, সেটা অবশ্য আপাতত বন্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যাই হোক, এই যে প্রবল সমরাস্ত্র নিঘোষ সারা পৃথিবী জুড়ে, এই পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডারটা যে বদলাচ্ছে, তা নিয়ে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান কাউন্সিল ফর ফরেন রিলেশনস তারা স্টাডি করেছে সারা পৃথিবীতে 24টা দেশের উপর। মজার কথা হচ্ছে, যারা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য হিসেবে আমেরিকার কাগজি কলমে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, ন্যাটোর সদস্য, সেই রকম ইউরোপের 5টা সব থেকে বড় দেশ, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড, এই দেশগুলোর নাগরিকদের মধ্যে মাত্র 22% মনে করে যে আমেরিকা হচ্ছে তাদের বন্ধু। অথচ আমেরিকার সঙ্গে চুক্তি হিসেবে তারা আমেরিকাকে এবং আমেরিকা তাদের বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সব দেশের মাত্র 22% মনে করেন যে আমেরিকা তাদের বন্ধু। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে সারা পৃথিবীতে তাদের দেশের উপকার হবে এবং সাধারণভাবে পৃথিবীতে যুদ্ধ, অশান্তি ইত্যাদি কমবে, এরকম কিন্তু আশ্চর্যের বিষয় ইউরোপের বাইরে এবং দক্ষিণ কোরিয়ার বাইরে পৃথিবীর অধিকাংশ দেশের মানুষই মনে করে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, সৌদি আরবিয়া, চীন, ব্রাজিল, এ সমস্ত বড় বড় দেশের, রাশিয়া, বড় অংশ মনে করে যে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে এবং এই ব্যবসা কেন্দ্রিক যে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হতে যাচ্ছে, যেখানে গণতন্ত্র, সদ্ভাবনা, মানবাধিকার এগুলো অনেক পিছনে চলে যাবে, এই ধারণাগুলো, এই যে নতুন ওয়ার্ল্ড অর্ডারের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে তাদের দেশ উপকৃত হবে, ভারতের অধিকাংশ মানুষ মনে করে। আমেরিকার উত্থান, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে বার্তা ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, সেটা কত লোক বিশ্বাস করে? সেটা দেখা যাচ্ছে পৃথিবী জুড়ে অধিকাংশ দেশেই 50% বেশি বা তার কম মানুষ মনে করেন, তার কম হলেও অধিকাংশ সংখ্যায় সব থেকে বেশি সংখ্যক মানুষ মনে করেন আগামী 10 বছর, আগামী 1 দশক আমেরিকার বার বৃদ্ধি হবে। কিন্তু 2 দশক পরে, 20 বছর পরে কি হবে, এ প্রশ্নের উত্তরে কিন্তু অধিকাংশই মনে করছেন চীন তখন আমেরিকার থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। সব থেকে মজার বিষয়, খোদ আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা এই বিষয়ে স্পষ্ট মতামত দিয়েছেন, তারা একেবারে আধা বিভক্ত। অর্ধেক মনে করেন না আমেরিকা সব থেকে বড় সুপার পাওয়ার থাকবে, বাকি অর্ধেক যারা আমেরিকান তারা মনে করেন না, তারা থাকবে না, চীন উঠে আসবে সেই জায়গায়। সব মিলিয়ে একটা নতুন বিশ্ববিন্যাস, ওয়ার্ল্ড অর্ডারের দিকে আমরা যাচ্ছি, যেখানে নতুন চ্যালেঞ্জ প্রচুর, যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রতি মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের ওই বাণিজ্য কেন্দ্রিক বিশ্বভাবনা, ডিল, চুক্তি, ব্যবসায়িক চুক্তি, কন্ট্রাক্ট, সেই কেন্দ্রিক যে বিশ্বভাবনা, তার পাল্টা একটা পুরনো, বলা যেতে পারে উদারবাদী গণতান্ত্রিক বিশ্বভাবনা, যেখানে মানবাধিকারের মূল্য আছে, সহাবস্থানের মূল্য আছে, কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা সহনশীলতা, টলারেন্স, তার মূল্য আছে।
এই ভাবনা কেন্দ্রিক যে বিশ্বভাবনা, তার একটা সংঘাত আসন্ন। সেই সংঘাতে ভারত কোথায় দাঁড়াবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে জানি না, কিন্তু বিপুল নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা, নতুন সুযোগ যে আসছে তাতেও সন্দেহ নেই। ট্রাম্পের কর্তৃত্ববাদী যে সমস্ত বার্তা, সেটা যেভাবে একেবারে গোড়াতেই কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং কানাডার গ্রিন পার্টির নেতা এলিজাবেথ মে চ্যালেঞ্জ করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে খুব সহজে এই আদর্শগত যুদ্ধ, ইডিওলজিক্যাল ফাইট এর মীমাংসা হওয়ার নয়।